দেখো তো দেখা যায় কিনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা একটু দেখি আমাদের সাথে কে কে যুক্ত আছেন। প্রথমত একটু দেখে নিই, যুক্ত হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। নেটে কাজ করতে তোমরা একটু একপাশে আসো। চাপো চাপো সবাই পিছনে স্যারে কি আওয়াজ করবে না, যারা স্যার আওয়াজ করবে তারা দেখবে। সাইমন আছে নেহা আরে স্যার এদিক দিয়ে জানালাটা একটু খুলে দাও, দরজাটা একটু খোলা। স্যার বাইক দিয়ে সামনে সবাইকে একটু কাইন্ডলি অনুরোধ করবো আপনারা সবাই একটু যুক্ত হন লাইভে। সবাইকে একটু অনুরোধ জানাচ্ছি যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য। আমরা সবাই আসলে ক্লাস শুরু করব ইনশাল্লাহ। সবাই আসলে আমরা ক্লাসের প্রারম্ভিকতা শুরু করব। তো যাই হোক, আমাদের যেহেতু 7টা পর্যন্ত আরো 1 মিনিট সময় আছে, আমরা 1 মিনিট পর্যন্ত আরেকটু অপেক্ষা করব। 1 মিনিট পর্যন্ত আরেকটু অপেক্ষা করব, দেখি কি অবস্থা সবার, কয়জন আমাদের সাথে জয়েন হয়। অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা অনেকে অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন আমাদের ফ্রি লাইভ ক্লাস কবে আসবে। আমরা লাইভ ক্লাস নেওয়ার জন্য আপনাদেরকে অনেক বলছিলাম যে প্রথমে সাজেশন ক্লাস একটা নিয়েছিলাম গত কয়েকদিন আগে, এবং সেখানে উল্লেখ করেছিলাম যে আপনারা জাস্ট মাত্র একটা অধ্যায় পড়ে কিভাবে পাস করবেন। তো আসলে সেটার দিকে আমরা অগ্রসর হবো ইনশাল্লাহ। আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের হক কেয়ার্স থেকে, আমাদের হক কেয়ার্স কোচিং সেন্টার থেকে আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্য ক্লাসটা আয়োজন করা হয়েছে। তো এখন আমরা কমেন্ট পড়ার জন্য সামান্য একটু 1 মিনিট সময় নিব। যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টটা একটু পড়ে নিব। আমাদের সাথে সাবিয়া মিসাবিয়া আছে, তো এরপরে সাইমন আলম আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই সালাম বিনিময় করেছেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যাক, সবাইকে ধন্যবাদ। আমি হচ্ছে ক্লাসের দিকে যাব। তো আপনাদের পরিচিত যারা আছে সবাইকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দেন, নিজ দায়িত্বে আপনারা মেনশন দিয়ে দেন অথবা শেয়ার করে দেন। আশা করতেছি সবাই এই ক্লাস থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। আমরা আজকে যে অধ্যায় করব সেটা হচ্ছে আমাদের পরিসংখ্যান অধ্যায়। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে পরিসংখ্যান অধ্যায়, এবং স্যার এই অধ্যায়টা আমাদের গণিত বইয়ের 17তম অধ্যায়। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি।
এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই নাকি? তবে আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা আজকে যেটা নিয়ে ক্লাস করব সেটা হবে আমাদের একদম বেসিক লেভেল থেকে আমরা যাতে এই অধ্যায়ের আনাচে কানাচে যা আছে পুরোপুরি সবকিছুর আনসার করতে পারি, আমরা সেটা নিয়ে আজকে কাজ করব ইনশাআল্লাহ। তো যতটুকু সময় আজকে আপনারা আছেন, আমি চেষ্টা করব আপনাদের সময়টা মূল্যবান করে তুলতে। যদি আপনারা আমাদের হেল্প করেন, আপনারা অধ্যায়ের সর্বপ্রথম যে পেজটা এটা যদি খুলেন, আপনারা যেটা পাবেন এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা এই টপিকটা পাবেন। এবং মজার কথা হচ্ছে এখানে যে যে টপিকগুলো আছে সেগুলো যদি আপনি আত্মস্থ করতে পারেন, আপনার এই পরিসংখ্যান অধ্যায়ের প্রায় 95% অর 90% শেষ। সো আপনাকে যদি শেষ করতে হয় 326 পৃষ্ঠায় আপনি নিজ দায়িত্বে দেখে নেবেন যে এখানে কি লেখা আছে। আমি একটু এবার আসি, এখানে বলছি উপাত্তের উপস্থাপন আসলে নানাভাবে করা যায়। আমরা প্রাচীনকালে দেখতাম তালি দিয়ে দাগ টেনে টেনে হিসাব করতো। নরমালি তখন সংখ্যার হিসাব ছিল না, সংখ্যা দিয়ে হিসাব করতো না মানুষ। তো তখন তারা 1 2 3 4 5 6 7 8 এভাবে তারা হিসাব করতো। তো ওই হিসাবগুলাই আসলে আমাদের এখানে কয়েকটা কাজে লাগবে এবং আমরা সেটাই আজকে ইনশাআল্লাহ দেখব। তো আপনারা যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি ক্লাসের মূল টপিকে চলে যাচ্ছি। আপনারা জানেন আমি ওই দিন টোটাল 8টা অথবা 9টা টপিক নিয়ে আলোচনা করছিলাম এই অধ্যায়ে, যে টপিকগুলো করলে ইনশাআল্লাহ আমরা এই অধ্যায়ে পুরোপুরি শেষ করতে পারব। সর্বপ্রথম আমাদের যেটা ছিল, আমি এখানে এটা লিখব, সর্বপ্রথম আমাদের যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের নিবেশন সারণী বের করতে হবে। স্যার, নিবেশন সারণী বের করতে হবে। 2 নাম্বার যেটা ছিল, আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা এখান থেকে যেটা ছিল আমাদের কেন্দ্রীয় প্রবণতা একটা টপিক আমরা এনেছিলাম। তো কেন্দ্রীয় প্রবণতা যদি আমি লিখি এখানে কেন্দ্রীয় প্রবণতা। 3 নাম্বার যে পয়েন্টটা ছিল সেটা ছিল আমাদের চলক নিয়ে কথাবার্তা। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে গড়, তারপর হচ্ছে আমাদের মূলধন, এবং 5 নাম্বার হচ্ছে আমাদের প্রচুরক। 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে আমাদের অজীব রেখা। অজীব রেখার আগে আমরা আরেকটা টপিক শিখে নিতে পারি, সেটা হচ্ছে আয়তলেখ শিখে নিতে পারি। এবং 8 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের অজীব রেখা। স্যার 9 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের বহুভুজ। অর্থাৎ এখানে টোটাল আমি 9টা পয়েন্ট লিখছি। একটা হচ্ছে নিবেশন সারণী, এটা নিবেশন সারণী। 2 হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, 3 চলক, গড়, মধ্যক, প্রচুরক, আয়তলেখ, অজীব রেখা, বহুভুজ। তো এখানে আমি যদি একটু আপনাদেরকে বলি কোনটা কোন ক্লাসের জন্য, এগুলো সবগুলো ক্লাস 9 10 এর জন্য 100%। এখানে মধ্যে নিবেশন সারণী, তারপর হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক, আয়তলেখ, এগুলো হচ্ছে ক্লাস 8 এর জন্য। যারা ক্লাস 8 থেকে আছেন তারা এই পয়েন্টগুলো একটু খেয়াল করবেন। তো সবগুলো তো আর একদিনে করা পসিবল না, আমরা কয়েকটা ক্লাস নিয়েছি, কয়েকটা ক্লাস আমরা হাতে নিয়েছি, আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে শেষ করাতে পারবো। তো সর্বপ্রথম যেটাতে আসি, নিবেশন সারণী। স্যার নিবেশন সারণী যদি আমরা পুরোপুরি কমপ্লিট আকারে শেষ করতে হয়, তাহলে নিবেশন সারণীর যে কয়েকটা ধাপ আছে, মনে করেন যে আমরা 1 নাম্বার করতেছি নিবেশন সারণী। খেয়াল করেন নিবেশন সারণী। তো নিবেশন সারণীতে প্রথম যে ধাপটা সেটা হচ্ছে আমাদের কি বের করতে হবে, পরিসর বের করতে হবে। 2 নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে আমাদের বের করতে হবে শ্রেণী সংখ্যা। এবং স্যার 3 নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে সারণী তৈরি করতে হবে। জাস্ট এই 3টা পয়েন্ট আপনি খেয়াল করলে আপনার অঙ্ক শেষ। এখন করব কিভাবে সেটাই তো প্রশ্ন। তো আমরা আসি, সর্বপ্রথম আমাদের আছে পরিসর। আমরা যে কোনো একটা প্রশ্নকে নিব, আপনাদের বোর্ড বইয়ে আমি ছোট একটা প্রশ্ন নিই, তাইলে সুবিধা হবে, আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে, শর্ট টাইমের মধ্যে আমি করতে পারবো। আপনাদের বোর্ড বই থেকে আমি করাচ্ছি যাতে আপনাদের ব্যাগ পেতে না হয়। তো আমি এখন চলে যাব আপনাদের, আচ্ছা মেন বইতে মনে হয় ছোট সংখ্যা খুব কম, ক্লাস 8 এর বই আছে।
তো আমরা অষ্টম শ্রেণীর একটা বই থেকে কিছু সংখ্যা কিনি, তাহলে আমাদের সুবিধা হবে, সময়টা বেঁচে যাবে। তো আমি অষ্টম শ্রেণীর একটা বই থেকে কিছু সংখ্যা নিচ্ছি, একটু খেয়াল করেন সবাই। সর্বপ্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে 72, 85, 78, 84, তারপর হচ্ছে 75, তারপর আবার 78 আছে, 78, 75, 69, 88, 67, তারপর হচ্ছে 80, 74, 77, 79। আচ্ছা এখানে ইংলিশ বলে ফেলতে 69, 74, 73, 65, 75, 69, তারপর হচ্ছে 63, 75, তারপর হচ্ছে 86, তারপর হচ্ছে 66, তারপর হচ্ছে 71। এখানে টোটাল 25টা সংখ্যা আছে। স্যার একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, সংখ্যা আছে কয়টা? 25টা। এখন আমি এই 25টা সংখ্যাকে কি করতে হবে? এখান থেকে নিবেশন সারণী তৈরি করতে হবে। স্যার নিবেশন সারণী তৈরি করার সর্বপ্রথম প্রসেস কি? পরিসর। দ্বিতীয় প্রসেস হচ্ছে শ্রেণী সংখ্যা, তৃতীয় প্রসেস হচ্ছে সারণী। এখন আমরা সেদিকেই যাব। আমরা এখন যে আমাদের প্রসেসটা আমরা কিভাবে অনুসরণ করব স্যার একটু খেয়াল করতে হবে। সর্বপ্রথম আছে পরিসর। তো আমরা এখানে লিখতে হবে যে এখানে পরিসর যদি বের করতে হয়, স্যার আমি এখানে লিখে দিচ্ছি, পরিসরের যে সূত্রটা সেটা হচ্ছে সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত যোগ হচ্ছে 1। এই যে এটা হচ্ছে সূত্র। এখন আপনি এখানে খেয়াল করেন, আপনার এখানে সর্বোচ্চ উপাত্ত আছে, সর্বনিম্ন উপাত্ত আছে। এখন অনেকের মনে প্রশ্ন থাকবে, স্যার উপাত্ত কি? উপাত্ত কি? উপাত্ত হচ্ছে আমরা এখানে যে সংখ্যাগুলো নিয়ে কাজ করতেছি এটাই উপাত্ত। যেমন ধরেন আমি এখানে 78 নিয়ে কাজ করতেছি, এটা একটা উপাত্ত। 84 নিয়ে কাজ করতেছি, এটা একটা উপাত্ত। এখানে প্রত্যেকটা উপাত্ত। তাহলে এখানে স্যার টোটাল উপাত্ত কয়টা আছে? 25টা। কয়টা আছে? 25টা আছে। এখন আমরা এখান থেকে বের করতে হবে সর্বোচ্চ উপাত্ত বের করতে হবে। কি বের করতে হবে? সর্বোচ্চ উপাত্ত। তা আমি এখান থেকে খুঁজবো যে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা আছে। সর্বোচ্চ মানে সবচেয়ে বড়, হাইয়েস্ট নাম্বার। তা আমরা এখান থেকে খুঁজি 85, 88 পাইলাম। আর কোনো বড় সংখ্যা আছে কিনা একটু দেখে নি। আচ্ছা নাই। তাহলে আমি বলবো এখানে সর্বোচ্চ সংখ্যা অথবা সর্বোচ্চ উপাত্ত, যেহেতু লিখছি সর্বোচ্চ উপাত্ত লিখতে পারেন। যারা উপাত্ত লিখতে সমস্যা তারা সংখ্যা লিখতে পারেন, সমস্যা নাই। সর্বোচ্চ উপাত্ত হচ্ছে 88। এবং আচ্ছা আমি পাশে দিয়ে রেখি, আমাদের তাইলে একটা অঙ্ক পুরো বোর্ডে করতে পারবো। এবং সর্বনিম্ন উপাত্ত সমান সমান কত? সবচেয়ে ছোট সংখ্যাটা কত? আমরা যদি একটু খুঁজি তাহলে একটু দেখবো 69, 67, 65, 63 আছে। ওকে 63। তাহলে আমরা 63 বুঝলাম যে আমাদের সর্বনিম্ন উপাত্ত কত? 63। সর্বনিম্ন মানে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। সবচেয়ে ছোট সংখ্যাটাকে আমরা বলবো সর্বনিম্ন উপাত্ত। আশা করি বুঝাতে পারছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পরিসর নির্ণয় করব। তো স্যার পরিসর নির্ণয় সূত্র তো আমরা একটু আগে করছি, তো আমরা বলবো সুতরাং আমরা জানি পরিসর ইকুয়াল টু, পরিসরের যে সূত্রটা আমি এখানে লিখছি জাস্ট এটাকে আপনারা এখানে প্লেস করে দিবেন। কি সূত্র? কি? সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত যোগ 1। বাস এটা লিখে দিব। এখন এবার আসি, জাস্ট মানগুলো বসাবো। সর্বোচ্চ উপাত্ত কত? 88, বিয়োগের জায়গায় বিয়োগ। সর্বনিম্ন উপাত্ত কত? 63। সর্বনিম্ন উপাত্ত কত? 63। আর প্লাস কত আছে? 1। আমরা তো হিসাব করতেই পারি। 88 থেকে 63 গেলে কত? 8 থেকে 3 গেলে হচ্ছে 5, আর 8 থেকে 6 গেলে হচ্ছে 2। যোগ কত হবে? 1। আমি যোগ দিলে কত হয়? 26। এটা হচ্ছে আমাদের আরেকটা অংশ। এখন আমি এখানে পাইলাম কত? 26। স্যার এবার কথা আছে, মূল কথায় আসি। আমরা দেখতে পাচ্ছি প্রায় 18 জন আমাদের সাথে ক্লাস করতেছে। সবাইকে আচ্ছা ভয়েস নাকি সুন্দরভাবে বোঝা যাচ্ছে না? ভয়েস আচ্ছা ভয়েস কি একদমই শোনা যাচ্ছে না নাকি হচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে না? একটু কাইন্ডলি জানাইও। কে জানি বলছে? আচ্ছা সাইমন। তো মনে হয় সাইমনের নেটের সমস্যা যতটুকু মনে হচ্ছে। আমাদের সাথে প্রায় 17 জন ক্লাস করতেছে এই মুহূর্তে। আমরা একটু দেখবো, একটু কাইন্ডলি কমেন্ট করে জানাইলে ভালো হয় যে আমাদের কোথায় সমস্যা হচ্ছে। কথা কি একবারেই শোনা যাচ্ছে? বাকিরা তো কেউ কিছু বলে নাই।
তাহলে হয়তো কোনে সমস্যা হইতে পারে। সো স্যার এবার আসি মূল ফোকাসে। দেখেন আমরা এখানে কি বের করছি, দুইটা ধাপ শেষ, দুইটা ধাপ না, একটা ধাপ শেষ, পরিসর বের করা শেষ। এবার বের করতে হবে শ্রেণী সংখ্যা। এখন শ্রেণী সংখ্যা যদি আমাদের বের করতে হয়, আমাদের কাজ হচ্ছে আগে দেখতে হবে যে প্রশ্নে দেওয়া আছে কিনা। আপনাকে প্রশ্নে দিয়ে দিবে, ধরেন আপনাকে বললো যে শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যবধান 5 ধরে অথবা শ্রেণী ব্যবধান 10 ধরে, আপনাকে এটা কোথায় দিয়ে দিবে, আপনার প্রশ্নে দিয়ে দিবে। এখন যদি প্রশ্নে না দেয় সেক্ষেত্রে আমরা একটা জুৎসই সংখ্যা ধরে নিব। ধরেন আমরা নরমালি কাজ করি 5 অথবা 10 নিয়ে, 5 অথবা 10 নিয়ে। তো এখন যদি সংখ্যাটা বড় হয়, যেমন 26 কিন্তু খুব বড় একটা সংখ্যা না, ছোট, তাহলে আমরা এখানে 5 ধরতে পারি। শ্রেণী ব্যবধান কত ধরতে পারি, 5 ধরতে পারি। আর যদি এটা বড় কোনো একটা সংখ্যা হইতো সেক্ষেত্রে আমরা কত ধরতাম, 10 ধরতাম। তো আমি এখন বলবো যে 5 ধরে, যেহেতু আমি নিচ থেকে করতেছি। তো মনে করেন যে আপনাকে প্রশ্নে বললো না, বললে কিন্তু আপনাকে মাস্ট যেটা বলবে ঠিক ওইটাই ধরতে হবে। মনে করেন যে আপনাকে বললো যে 6 ধরতে, তাহলে আপনাকে 6 ধরতে হবে। আপনাকে মনে করেন যে বললো যে 5 ধরতে, আপনাকে তাহলে 5 ধরতে হবে। মনে করেন যে 10 ধরতে বললো, তাহলে আপনাকে 10 ধরতে হবে। মানে এক্স্যাক্টলি যে সংখ্যাটা আপনাকে বলবে ওইটাই আপনাকে ধরতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এর ফাঁকে যারা যারা ক্লাসে আছেন তাদেরকে একটু আমি বলে দিই, যারা ক্লাস করতেছেন তাদের মধ্যে আজকে যারা নোট করবেন, নোট শেয়ার করবেন, কেমন, তাদের মধ্য থেকে একজন বিজয়ী আমরা ঘোষণা করব। আপনারা যারা ক্লাস করতেছেন একটা নোটবুক আপনাদের সাথে রাখেন, নোটবুক সাথে রেখে আপনারা নোটগুলা শেয়ার করবেন। নোটগুলা শেয়ার করলে ইনশাআল্লাহ আশা করতেছি আপনাদের একটা গিফটের ব্যবস্থা করতে পারবো। এটা হচ্ছে গিভ ওয়ে থাকবে আর কি, ছোট একটা গিভ ওয়ে। যার নোট সবচেয়ে সুন্দর হবে সে আমাদের গিফট পাবে। পকেটস থেকে আজকে সে গিফট পেতে যাবে ইনশাআল্লাহ। ওকে স্যার, আমি নেক্সটে যাচ্ছি, একটু খেয়াল করেন। যেটা বললাম আর কি, যদি আপনাকে শ্রেণী ব্যবধান দিয়ে দেয়, অথবা 5 দিয়ে দিবে অথবা 10 দিয়ে দিবে, অথবা ধরেন 6 দিল, আপনি ওই 6 দিয়ে করতে হবে। আর যদি না দেয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে একটা ধরে নিতে হবে। তা আপনি ধরবেন কত, এটাও বলে দিই। যদি ছোট সংখ্যা হয় ধরবেন 5, পরিসর যদি ছোট সংখ্যা হয় তাহলে ধরবেন 5, পরিসর যদি বড় হয় তাহলে আপনি ধরবেন 10। সহজ কথা। তাহলে আমরা এখন ধরবো কত, মনে করেন যে 5 ধরবো। তাহলে আমি এখানে বলবো যে সুতরাং কি শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, আপনারা যেটা বলেন সেটাই হবে। শ্রেণী ব্যবধান কত ধরে, 5 ধরে কি বের করব, শ্রেণী সংখ্যা বের করব। এখন স্যার শ্রেণী সংখ্যা বের করার একটা সূত্র আছে, তো সূত্রটা কি খুব কঠিন না, একদম ইজি। সূত্রটা হচ্ছে জাস্ট আপনি কি করবেন, পরিসরকে আপনি শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ দিবেন। ভাগ দিলে আপনার শ্রেণী সংখ্যাটা বের হয়ে যাবে। আপনি দেখেন আমরা শ্রেণী ব্যবধান কত ধরছি, 5। তাহলে আমি এখানে শ্রেণী ব্যবধানের জায়গায় কত বসাবো, 5। আমি পরিসর কত পাইছি একটু আগে, 26। তাহলে পরিসরের জায়গায় কত বসাবো, আমি যদি এটাকে ভাগ করি আমার ভাগফল আসবে 5.2। আপনারা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবেন, তাহলে 5.2 পেয়ে যাবেন। এখানে লিখবেন যা পূর্ণ সংখ্যায়, এখন এখানে কথা আছে, যা পূর্ণ সংখ্যায় যেটা লিখছি এটা কি আসলে, মনে করেন আপনার এখানে আসছে 5.2, এটা আমরা লিখছি কি, এটা লিখছি আমরা শ্রেণী সংখ্যা। কি লিখছি বলেন তো, শ্রেণী সংখ্যা। এখন আপনি শ্রেণী সংখ্যা মানে কি, ধরেন আপনাদের ক্লাসে শ্রেণী আছে, ক্লাস আছে। এখন ক্লাস কি কখনো দশমিক হইতে পারে? আপনারা কি কখনো বলেন এই ষষ্ঠ শ্রেণী ক্লাস, সপ্তম শ্রেণী ক্লাস, অষ্টম শ্রেণী ক্লাস মানে 0.2 হয় নাকি 0.3 হয়, 0.3 হয় না, এরকম কখনোই হয় না। ধরেন আপনাদের ঘরে রুম আছে 5টা, তা আপনি কি কখনো বলছেন 5.3টা রুম? এগুলো বলা যায়? কখনোই বলা যায় না। অথবা আপনি 6.3 রুম বলা যায়? এগুলো বলা যায় না। যার কারণে 5.2 এর পরে 5 পর্যন্ত আমাদের লাগবেই। 5 এর পরে যেহেতু আরো কিছু আছে, সো আমরা কি করব, আমরা ওই দশমিকটার জন্য আরেকটা করে বাড়াই নিব। সোজা ভাষায় বললে 5 এর পরে কিছু আছে, তাহলে 5 এর পরে সংখ্যা নিয়ে নিব 6, শেষ। তাহলে 5 এর পরে সংখ্যা কত, 6, এটা নিয়ে নিলাম। তার মানে আমাদের গড় হবে কয়টা, গড় হবে টোটাল 7টা, একটা বাড়তি নিব। আমরা ক্যালকুলেট করে পাইছি আমরা গড় করতে হবে কয়টা, 6টা। এখন আমরা যখন করব গড় লিখবো তখন আমাদের গড় করতে হবে টোটাল 7টা, একটা বেশি, একটা কি করতে হবে, বেশি করতে হবে। সো আমরা এখন কি করব, গড় করব। আমি এখানে বাকি অঙ্কটা করতেছি যাতে আপনারা একভাবে পেয়ে যান। তো দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 1 2 3 4 5 6 7। ওকে স্যার, এখানে একটু বলে রাখি, আপনাদের বলছে নিবেশন সারণী বের করার জন্য। কি বের করার জন্য বলছে, নিবেশন সারণী।
নিবেশন সারণীর জন্য একদমই মুখস্থ রাখবেন, আপনার গড় লাগবে টোটাল 3টা। প্রয়োজন এখানে সাইড নোট করে রাখবেন, গড় লাগবে টোটাল 3টা। কয়টা লাগবে? 3টা। সাইডে যে গড়গুলো আছে এগুলো লাগবে টোটাল 3টা। তাহলে আমি 3টা দিলাম, 1টা 2টা 3টা হয়ে গেল। এখন প্রথমে এটা আসলে বলা লাগে না, আপনি যত অঙ্ক করবেন, আপনি অজীব রেখা বের করেন, আপনি অন্য কিছু বের করেন, আপনি যাই বের করেন না কেন, এভরি হয় আপনাকে কি ইউজ করতে হবে? শ্রেণী ব্যবধানটাই আগে লিখতে হবে এবং শ্রেণী ব্যক্তিটাই আগে লিখতে হবে। শ্রেণী ব্যক্তি এবং শ্রেণী ব্যবধান একই শব্দ, আপনি চাইলে এটা এখানে লেখেন। কথা বুঝে আসছি না? যেটাই লেখেন। তো মনে করেন যে আমরা যেহেতু শ্রেণী ব্যবধান দিছি, আমরা এখানে শ্রেণী ব্যবধানটাই ইউজ করব, শ্রেণী ব্যবধান। এরপরে যেটা বসাইতে হয় সেটা হচ্ছে ওই যে আমি ফার্স্টে আপনাদের দেখাইছিলাম যে আদি যুগে তারা এভাবে হিসাব করতো। এটা কি? এগুলাকে একটা নাম দেয়, এটার নাম হচ্ছে ট্যালি। আমরা এটাকে কি বলবো? ট্যালি বলবো। ঠিক আছে, এখানে ট্যালি বলবো। আচ্ছা, এখানে জফলা একার থাকার কারণে এ হয়ে গেছে, এর উচ্চারণ হয়ে যাবে। ধরেন আপনার ক জফলা একার আছে, তাহলে এটা যাবে কে। বুঝে আসছে কিনা? মনে করেন যে আপনার আছে খ জফলা আকার, তাহলে এটা যাবে খে। এরকম ছ জফলা আকার আছে, তাহলে কি হয়ে যাবে? সে। এরকম ভাবে হবে। আচ্ছা যাক, তো এটা হচ্ছে ট্যালি, উচ্চারণ হচ্ছে ট্যালি। এবং আমাদের এখানে থাকবে গণসংখ্যা, এই জায়গাতে থাকবে কি? গণসংখ্যা। তাহলে আমরা বুঝছি কি আমাদের গড় হবে কয়টা? কয়টা বলেন, রিপিট করেন। 3টা। কয়টা হবে? 3টা হবে। এখানে আমাদের 3টা কি কি? প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যবধান, দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের, দ্বিতীয়টা কি? ট্যালি, 3 নাম্বারটা কি? গণসংখ্যা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এর বাকি আমি একটু দেখে নিই আমাদের সাথে কারা কারা যুক্ত আছে, আমি একটু দেখে নিই। তো কে কোথায় থেকে দেখছেন এবং ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কষ্ট করে জানেন, একটু কষ্ট করে আমাকে জানান যে ভয়েস এবং ভিডিও একসাথে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা। দেখা না গেলে আমাকে জানান। এবং কয়জন ক্লাস করতেছে আমি একটু দেখে নিই। এখনো প্রায় 9 জন আছেন। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ যারা ধৈর্য ধরে ক্লাসটা করতেছেন। হ্যাঁ, তো কিছু না বুঝলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি অঙ্কটা শেষ করে আবার আপনাদেরকে বুঝাবো। একটু খেয়াল করেন, এখন আমাদের শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা কত ছিল? কত ছিল? এটা 63 না? 63 ছিল। আচ্ছা, 63 কে আমি স্পষ্ট ভাবে লিখি, 63 ছিল। তাহলে আমি এখানে কত লিখবো বলেন? আমি শ্রেণী ব্যবধান কত ধরছি? 5। তাহলে আমি এভাবে গুনবো। আপনি পারেন, তবুও দরকার নেই, আপনি হাত দিবেন 63, 64, 65, 66, 67। আবার বলতেছি 63, 66, 65, 66, 67। তাহলে আপনার কত হইলো? কত হইলো? 67 হইলো। 67 এর পরের সংখ্যাটা কত? 68। 68 থেকে আবার 5 গুণ গুনবেন। 68, 69, 70, 71, 72। তাহলে কত আসবে? 72 আসবে। তাহলে বুঝাই যাচ্ছে পরেরটা 73, এর পরেরটা কত? 77, তারপরটা কত? 78, 78 হবে কেমন? তারপরটা হবে কত? 82। ঠিক আছে কিনা? তারপরটা হবে কত? 83, 83 থেকে কত হবে? 92। এরপরটা কত? 93। আচ্ছা, আমরা কি ভুল লিখছি? 63, 63 থেকে 67, হ্যাঁ। তারপরে কত? 83 থেকে 92 না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে 63, 67, 68, 68, হ্যাঁ 77, 78 থেকে 82, 82 থেকে 92। আমাদের কি কোথাও ভুল আছে? 26 এখানে ভুল হচ্ছে মনে হয় নাকি? 8 থেকে 3 গেলে 5, 8 থেকে 6 গেলে 2 যোগ 1, 25 এর 1 কত? 26। শ্রেণী ব্যবধান কত ধরছি? 5। 5 দ্বারা ভাগ দিলে কত হয়? 5.2, যা পূর্ণ সংখ্যায় 6। 63 থেকে শুরু 66, ঠিক আছে। 78, 68, 72, 73 থেকে 77, 78 থেকে 82, 83 থেকে, আচ্ছা এখানে ভুল হয়েছে, সরি, 83 থেকে 87। তারপর আমাদের এটা কত হবে? 88 থেকে 92। বাস শেষ। এবার এখানে দেখেন 63 থেকে কত? 63 থেকে কত? 67। তাহলে আমরা কি করব? 63 থেকে 67 এর মধ্যে যেগুলো আছে এগুলোকে মার্ক করব। একটা পেন্সিল নেবেন, পেন্সিল নিয়ে কষ্ট করে এগুলোকে দাগ দিয়ে দিবেন, প্রয়োজন পরে আবার কেটে দিয়ে। যে কাজটা করবেন আবার বলতেছি, পেন্সিল নিয়ে একটা পেন্সিল হাতে নেবেন, পেন্সিল হাতে নিয়ে 63 থেকে 67 কে কে আছে বলেন? 63 কই? এই যে 63, 67 আছে। আবার আসেন, কই আছে? এই যে 65। আবার আসেন, এখানে 63। আবার এখানে কত? 66। কয়টা পেলাম? 4টা। তাহলে কত লিখবো আমি এখানে? কয়টা দাগ দিব? 4টা। আশা করি বুঝতে পারছি। একইভাবে 68 থেকে কত? 72। 68 থেকে 72। তাহলে 68 থেকে 72 কে কে আছে বলেন? 72 আছে। তারপরে কত? 69 আছে 2টা।
তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা আছে। তাহলে কয়টা দিব আমরা এখানে? 1 2 3 4 5 নাম্বারটা এইভাবে একটা দাগ দিয়ে দিই। এটা হচ্ছে একটা সৌন্দর্যের জন্য দেয় নরমালি। সৌন্দর্যের জন্য বলতে অবশ্যই আপনার এখানে আসবে, এইভাবে দিলে একটু সুন্দর লাগে আর কি। মানে এটা যখন আপনি এইভাবে দিবেন গুনতে অসুবিধা হয়, গণার সুবিধার্থে হচ্ছে আমরা এইভাবে একটা দাগ দিতে পারি। 78, হ্যাঁ এখানে 78 দুইটাই আছে, 78 আমাদের দুইটাই আছে। আচ্ছা, তো তারপর হচ্ছে 73 থেকে 77। তো 73 থেকে 77 যদি আমরা গণি একটু, 73 থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, কয়টা আছে? সাতটা। তাহলে আমি এখানে কত দিব? 1 2 3 4 5 6 7। এরপরে কত? 78 থেকে 82। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা। তাহলে আমি এখানে কত দিব? 1 2 3 4। এরপরে কত আছে? 83 থেকে 87। তাহলে 83 থেকে যদি 87 হয়, কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, তিনটা আছে এবং চারটা। তাহলে কয়টা হলো? চারটা। 1 2 3 4। আর বাকি থাকে কয়টা? ওই যে 88 বাকি থাকে, মানে একটা। তাহলে এগর বরাবর কত বসবে? 4 বরাবর 4, এগর বরাবর বসবে 5, এগর বরাবর বসবে 7, এগর বরাবর বসবে কত? 4, এগর বরাবর বসবে কত? 4, এগর বরাবর বসবে 1। একটু পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা জানান। আপনারা আসলে এটা অনেকেই পারেন, কিন্তু আমার যেহেতু এগুলো করতেই হবে এই জন্য আমাকে এটা করতে হচ্ছে। কিন্তু আমরা আশা করতেছি আপনাদেরকে নতুন কিছু শিখাতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা ওইদিকে যাব। আপনারা যারা ক্লাস করতেছেন তারা একটু আমাকে জানান যে ক্লিয়ারলি বুঝা যাচ্ছে কিনা। কেমন? আমাকে একটু কাইন্ডলি জানাইন যে আপনারা ঠিকভাবে বুঝতেছেন কিনা। আমি একটু কমেন্ট শুনি, কমেন্টসে কে কি লিখছে। আচ্ছা, অনেকে অনেক জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সবাইকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের তাইলে আমি আবার একটু রিপিট করি আপনাদেরকে, আমাদের সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে নিবেশন সারণী তৈরি করতে হবে। স্যার নিবেশন সারণী তৈরি করতে হলে লাগবে তিনটা জিনিস। প্রথমে পরিসর, 2 নাম্বার শ্রেণী সংখ্যা, 3 নাম্বার হচ্ছে সারণী। আমি আবার রিপিট করতেছি, প্রথমটা কি? পরিসর। 2 নাম্বারটা কি বলছি? আমাদের শ্রেণী সংখ্যা। 3 নাম্বারটা কি? সারণী। আশা করি আপনাদের বুঝতে পারছি। তাহলে আমরা প্রথমে কি বের করছি দেখেন, এদিকে তাকান। আমরা প্রথমে পরিসর বের করছি, তারপরে শ্রেণী সংখ্যা বের করছি, তারপরে এখানে আমরা সারণী করে ফেলছি। আশা করি বুঝতে পারছি। আমাদের এই নিবেশন সারণী শেষ। এবং এটা যদি আসে, আপনারা মাথায় রাখেন এটা অন্তত 4 নাম্বারের জন্য আসবে, এবং সর্বনিম্ন যদি আসে তাহলে হয়তো 2 নাম্বারের জন্য আসতে পারে। তবে এটা আসার পসিবিলিটি খুবই কম, প্রায় 20% বলা যায় না। তবে 4 মার্কের জন্য আসার পসিবিলিটি প্রায় 90%। আশা করি আপনাদের বুঝতে পারছি। 90% পসিবিলিটি আছে আপনাদের এভাবে কত নাম্বারের জন্য আসা? 4 নাম্বারের জন্য আসা। তো যারা হচ্ছে অঙ্কটা তুলতে চাচ্ছেন না তারা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি একটু সুযোগ দিলাম, পরে আপনারা নোট করে নিতে পারবেন। আচ্ছা, আশা করি আপনাদের আর সমস্যা হবে না। আমরা এখান থেকে আজকে যে যে জিনিসগুলো শিখবো সেগুলো একটু মার্ক করে দিই আপনাদেরকে। আমরা আজকে শিখবো নিবেশন সারণী, কেন্দ্রীয় প্রবণতা, চলক, এবং আমরা এখান থেকে শিখবো আয়ত লেখক। আমাদের টপিক হবে আজকে টোটাল 4টা। 1 নাম্বার হচ্ছে নিবেশন সারণী, কেন্দ্রীয় প্রবণতা, চলক এবং আয়ত লেখক। তো আমি এটার সাথে সাথে আপনাদেরকে আয়ত লেখাটা একটু শিখিয়ে দিব। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, কারো কোনো বুঝতে সমস্যা হয়, আমাকে জিজ্ঞেস করতে পারেন। কাইন্ডলি একটু জিজ্ঞেস করেন যদি কারো কোনো সমস্যা থাকে। ওকে, এখন আপনারা যেগুলো পাইতে যাচ্ছেন এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এর জন্য এগুলো আমাদের প্রয়োজন নাই, আমি এগুলো মুছতেছি। এই জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই, মুছে ফেললাম। তো স্যার একটু মনোযোগ দিতে হবে। এবং আমি এখানে এটা মুছে ফেলবো, এই যে টেলি এটা মুছে ফেলবো, এটা মুছে ফেলবো। এটা মুছে আমি এখন এখানে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণী, দুর্ভাগ্যজনক হইলেও সত্য যে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এখনো অনেকেই বুঝে না।
অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা ডিজিট যেটা নিলে আপনার এটাকেও টাচ করবে না, এই সংখ্যাকেও টাচ করবে না, ওই সংখ্যাকেও টাচ করবে না, অর্থাৎ মাঝামাঝি কোনো একটা সংখ্যা। আপনি যখন মাঝামাঝি কোনো একটা সংখ্যা নেবেন, মনে করেন আপনার আমরা যে কাজগুলো করি পরিসংখ্যানে, এগুলো নরমালি পূর্ণ সংখ্যা হয়। কি সংখ্যা হয়? পূর্ণ সংখ্যা। ধরেন 2 আসলো, 2 এর পরে আসবে 3, অথবা 3 এর পরে আসে 4, 4 এর পরে মনে করেন যে 8 আসলো। আপনারা কি কখনো দেখছেন আপনাদের পরিসংখ্যানে এরকম আসছে যে 2.2, তারপরে আসে কত 3.5, তারপরে আসে 4.9, এরকম আসে কিনা বলেন তো? না, কখনোই আসে না। তার মানে আমরা বুঝছি যে দশমিক কখনো হয় না, উপাত্ত। তো এই যেটা বলতে চাচ্ছি, মনে করেন যে আপনার 2 থেকে 3 আছে, 2 থেকে কত আছে? 3। এখন 2 আর 3 এর মাঝখানে আপনি কোন একটা কি নেবেন? অবিচ্ছিন্ন সংখ্যা নেবেন। তো অবিচ্ছিন্ন সংখ্যা নিতে হলে কি করতে হবে? আপনি জাস্ট এই 2 আর 3 কে যোগ করে এটাকে 2 দ্বারা ভাগ দিয়ে দিবেন, এটা গড় বের করে ফেলবেন, তাইলে না? কথাই বুঝতে পারছি কিনা? আশা করি বুঝতে পারছি। মনে করেন যে 2 আর 3 যোগ করলে কত হয়? 5। তাহলে 5 কে আপনি 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2.5। এখন আপনি আমারে বলেন 2.5 কি 2, আবার 2.5 কি 3? তার মানে এটা 2 কেও করতেছে না, 3 কেও টাচ করতেছে না, এটা মাঝামাঝি কোন একটা সংখ্যা আছে। সো এটা হবে আমাদের কি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখানেও আমরা সেম কাজটাই করব। মনে করেন যে 63, আমাদের এই যে প্রথম সংখ্যাটা, এটা কত? 63। তো 63 যদি হয়, খেয়াল করেন সবাই, আপনারা খেয়াল করেন, 63 যদি হয়, বলেন তো 63 আগের সংখ্যাটা কত? 62। কত? 62। তাহলে আমি এই দুইটার মাঝখানে, এই দুইটা সংখ্যার মাঝখানে যদি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমি নির্ণয় করতে চাই, তাহলে আমার কাজ কি? যোগ করতে হবে। যোগ করে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কি হবে? 3 আর 2 কত? 5, 6 আর 6 কত? 12, 2 দ্বারা ভাগ। 125 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 62.5। কত হবে? 62. তার মানে এই যে 63 আগে যে সংখ্যাটা আছে, ওই সংখ্যা কিন্তু সে টাচ করে নাই, সে 62 থেকে একটু বড়। আর যে 63 আছে, 63 থেকে একটু ছোট, তার মানে সে উপরের সংখ্যাকে টাচ করে নাই, নিচের সংখ্যাকে টাচ করে নাই। এই সংখ্যাগুলোকে নরমালি আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হিসেবে নিয়ে থাকি। তাহলে আমার এখানে কত আসবে? 62.5। একইভাবে এটা কোথায় শেষ? 67। পরেরটা করতে কোথায় শুরু? 68। তাহলে 67, 68 এই দুটো মাঝামাঝি সংখ্যা কি হবে? 2 দ্বারা ভাগ, সেম। তাহলে 67 আর 8 যোগ করলে কত হয়? সরি, 8 আর 7 যোগ করলে কত হয়? 5, 15, 15, 5, 7, 1, 1 আর 6, 7, 7 আর 6 কত? 13, ডিভাইড বাই কত? 2। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 135 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 135 কে যদি 2 দ্বারা ভাগ দিই কত হবে? 130, 65, 65 আর এখানে কত? 2, 67.5। 67. তাহলে আমি এখানে কত লিখবো? 67.5। এটা হচ্ছে আপনাদের আসল নিয়ম। এবার স্যার আমি আপনাদেরকে টেকনিক বলে দিই, যারা আছেন তারা একটু খেয়াল করেন, আপনাদেরকে টেকনিক বলে দিচ্ছি। কি আছে বলেন? 63 না? 63 আগের সংখ্যা কত? 62। জাস্ট এখানে কত লিখে দিবেন? 62. এটা কোথায় শেষ? 67। তাহলে এটা কি হবে? 67.5। শেষ কোথায়? 67.5 এ। পরেরটা তাহলে কোথা থেকে শুরু হবে? 67.5 থেকে শুরু হবে। কোথায় শেষ? 72 এ। তাহলে এটা কি হবে? 72.5। শেষ কোথায়? 72.5। তাহলে শুরু হবে আবার কোথা থেকে? 72.5 থেকে। যাবে কোথায়? 77.5। কত হবে? 77. এনা এইভাবে আপনি জাস্ট করে ফেলবেন। তো আমরা করি, তাহলে এটা কি হবে? বুঝে যাচ্ছে। 77.5 এটা আছে কোথায়? 82.5। শেষ কোথায়? 82.5 এ। আবার শুরু হবে 82.5 থেকে। যেখানে শেষ সেখান থেকে শুরু, যেখানে শেষ সেখান থেকে শুরু। তাহলে এটা কত হবে? 87.5। আবার কোথা থেকে শুরু? 87.5 থেকে কত? 92.5। আশা করি আপনাদের বুঝতে পারছেন। এটাই হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই টেকনিক অনুসরণ করে আপনি জাস্ট একটা বের করবেন, বাকিগুলো আপনার বের হয়ে যাবে। আশা করি আপনাদের বুঝতে পারছেন। এখন আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে গিয়ে আমরা এবার এখানে দেখব যে আয়তলেখন আমরা কিভাবে আঁকবো। একটু খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দেন। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এগুলা থেকেই প্রশ্ন আসবে। মনে হবে যে সব পারি, কিন্তু যদি গুরুত্ব না দেন তাহলে কিন্তু পরীক্ষার হলে শেষ। ক্যালকুলেশন ভুল করবেন, ওইটা ভুল করবেন, এটা ভুল করবেন, শেষ। আমি এটা আঁকার পরে আপনাদের সুযোগ দিব, স্ক্রিনশট নেওয়ার সুযোগ পাবেন। তো আমরা গ্রাফ পেপারকে যেভাবে জানি, গ্রাফ পেপার বা চক কাগজ বলি আমরা। তো চক কাগজের ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো, এইভাবে আঁকবো, কেমন? আমি একটা কাজ করি, আমি এভাবে না দিয়ে এটাকে একটু মুছি। এটা উপরে আঁকতেছি কি, যদি আবার এটা হচ্ছে না, রুলস অনুযায়ী এটা উপরে থাকবে, তারপর চিত্র থাকবে নিচে। আমি এটাকে নিচে আঁকলাম। আপনারা মাথা রাখেন যে চিত্রটা আপনারা নিচে আঁকতে হবে। আচ্ছা, ওকে। আমরা এটাকে দিব মূলবিন্দু। মূলবিন্দু মানে 0,
জিরো বলে। জিরো হচ্ছে মানে যেটা যেখানে আপনার সরি এটাকে ও বলে নরমালি, আর এখানে হচ্ছে জিরো জিরো থাকে আর কি। এখানে আপনার সব এক্স এর মানও জিরো, ওয়াই এর মানও কি জিরো। আমরা জানি এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে কি অক্ষ, এক্স অক্ষ। আনুভূমিক ভাবে, আনুভূমিক মানে কি, মনে করেন যে এটা ভূমি, নিচেটা হচ্ছে ভূমি, তো ভূমির সমান্তরালে কে আছে, সমান্তরালে কে আছে, এই যে এটা, ঠিক আছে কিনা, এটা কিন্তু দাঁড়িয়ে আছে, যেটা দাঁড়িয়ে আছে এটাকে বলে উলম্ব অক্ষ, এটাকে হচ্ছে ওয়াই অক্ষ, এটাকে বলে এক্স অক্ষ। আবার বলতেছি এটাকে বলে কি এক্স অক্ষ, এটাকে বলে কি, যেটা আনুভূমিক সেটাকে বলে এক্স অক্ষ, আর যেটা উলম্ব সেটাকে কি বলে, ওয়াই অক্ষ। তো স্যার আমরা এখন যে কাজটা করবো আর একটু বড় করে দিই, যেহেতু আমাদের সংখ্যা আছে মোটামুটি, একটু খেয়াল করেন, দেখেন কত ৬২.৫ শুরু করতে থেকে, তাহলে আমরা এখানে কত লিখবো ৬২.৫, কোথায় শেষ ৬৭.৫, ৬৭.৫, তারপরে কত ৭২.৫, তারপরটা কত হবে ৭৭.৫, ঠিক আছে কিনা, তারপরটা কত হবে ৮২.৫, তারপরটা কত হবে ৮৭.৫, তারপরটা কত হবে ৯২.৫, তারপরে যদি আরো থাকতো ওইটা কত হইতো আপনার ৯৭.৫। আপনি তো এখানে এক্স দিলেন, সমস্যা আছে? আপনারা জানেন আমি কিভাবে দিছি, এটা তো আমার কাছে গ্রাফ পেপার নাই, আমি এভাবে দিলাম আর কি। এখন গ্রাফ পেপারে কি করবেন আপনারা বুঝতে পারতেছেন, গ্রাফ পেপারে আপনার যে কাজ থাকবে সেটা হচ্ছে এই যে এখান থেকে গুনবেন ১ গড় ২ গড় ৩ গড় ৪ গড় ৫ গড়, আপনারা দেখবেন ৫ গড় পরে একটা মোটা বোল্ড আকারের একটা দাগ আছে, ওইটাকে আপনারা ওই বরাবর দিবেন কত ৬২.৫, তারপরে আরো ৫ গড় পরে কত দিবেন ৬৭.৫, আরো ৫ গড় পরে কত দিবেন ৭২.৫, আরো ৫ গড় পরে ৭৭.৫, আরো ৫ গড় পরে ৮২.৫, আরো ৫ গড় পরে ৮৭.৫, আরো ৫ গড় পরে ৯২.৫, আরো ৫ গড় হচ্ছে ৯৭.৫। এই সিস্টেমে আমরা লিখি। এবার আসেন এখানে উপরে লিখবো আমরা গণসংখ্যা, তো গণসংখ্যা আমরা সর্বোচ্চ কত পাচ্ছি ৭, সর্বোচ্চ কত, তো আমরা মনে করেন যে ১ গড় ২ গড় ৩ গড় ৪ গড় ৫ গড়, মনে করেন যে এখানে ৫, এরপরে কত ১ গড় ২ গড় ৩ গড় ৪ গড় ৫ গড়, মনে করেন যে এটা আবার বোল্ড, এটা কত ১০, ১ গড় ২ গড় ৩ গড় ৪ গড় ৫ গড়, মনে করেন যে এটা আবার বোল্ড, এটা হচ্ছে কত ১৫। আশা করি আপনাদের বুঝাতে পারছি। এভাবে আঁকতে পারবেন কিনা, লিখতে পারবেন? ওকে। এবার আমরা এ বরাবর কারে লিখছি, কারে বসাবো, এ বরাবর বসাবো আমরা গণসংখ্যা, এ বরাবর কারে বসাইছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো এই জন্য আপনারা এখানে লিখে দিবেন যে এটা হচ্ছে কি গণসংখ্যা, এবং এই বরাবর কারে লিখছেন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটা এখানে লিখে দিবেন, গ্রাফ কাগজে আপনারা লিখে দিবেন, গ্রাফ কাগজে আপনারা এটা লিখে দিবেন। এবার আসেন আমাদের ৬২.৫ থেকে ৬৭.৫ পর্যন্ত কত উঠছে ৪, তাহলে আমি ৪ গড় উপরে উঠবো, দেখেন ১ গড় ২ গড় ৩ গড় ৪ গড়, আচ্ছা আমরা ৪ এখানে ধরছি, একটু বড় করে ধরছি, তো ১ ২ ৩ ৪, ৪ এখানে মনে করেন যে ৪, এইভাবে আপনারা পরের গড় পর্যন্ত যাবেন, এরকম একটা বক্স দিবেন। এবার বলেন পরেরটা কত, পরেরটা কত আছে একটু বলেন, পরেরটা কত আছে ৫, তাহলে আমরা কয় গড় উঠবো, আরো ১ গড় উঠবো, কয় গড় উঠবো ১ গড়। এরপরটা কত আছে ৭, তাহলে কত এখান পর্যন্ত ৫ ৬ ৭, মনে করেন যে ৭ এখানে, তাহলে আমরা এরপরে কত এখানে নেমে যাবো, এরপরে কত আবার ৪, তাহলে এখানে ৭ ৬ ৫ ৪, ৪ মনে করেন যে এখানে, এরপরে কত আবার ৪, তাহলে পরেরটা আবার এখানে হবে এ বরাবর, পরেরটা কত ১, তাহলে ৪ ৩ ২ ১, মনে করেন যে ১ এখানে, ১ এখানে হবে, বাস শেষ। এটা না দিলে হইতো আপনার ৯৭.৫ এর এটা কোনো প্রয়োজন নাই, আপনি চাইলে এখানে এক্স দিয়ে দেন। আস্তে করে যদি সম্ভব হয় তাহলে হালকা একটু পেন্সিল দিয়ে কালার করে দিবেন যাতে আলাদা করে বুঝে যায়, এর অন্য কোনো বৈশিষ্ট্য নাই, শুধু এটাই বৈশিষ্ট্য যাতে এটা বুঝে যায় যে চিত্র এটা। কথা বুঝে আসছে কিনা আশা করি আপনারা বুঝছেন। যদি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন। হ্যাঁ এখানে একটু কথা আছে, কথাটা আমি একটু পরে বলতেছি, আগে দেখি কে কে আমাদের সাথে যুক্ত আছেন, কে কে আমাদের সাথে যুক্ত আছেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে অকপটে আমাকে শেয়ার করেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের আনসার দেওয়ার জন্য। আপনাদের কারো কোন প্রশ্ন আছে বুঝছেন? আসলে করে দিতে পারবেন? তাহলে রেডি থাকেন, যে কেউ একজনকে ডাক দিব। ওকে, আশা করি কারো কোনো সমস্যা নাই। সো আমরা এখন এই যে লেখাটা দেখছি এটা একটা চিত্র না, এই চিত্রে একটু বর্ণনা দিয়ে দিতে হবে যে চিত্রটা কিভাবে আঁকছি। তো এটা একদমই সহজ। কেমনে সহজ একটু খেয়াল করেন। আমরা এক্স অক্ষ বরাবর কারে বসেছি বলেন তো? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। কারে বসেছি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে আমি বলবো এটা কি কাগজ? চক কাগজ। চক কাগজ না, আমরা ইংরেজিতে বলি গ্রাফ, তো আমরা ইংরেজি ইউজ করবো না, আমরা বাংলা বলবো কি চক কাগজ। তো বলবো যে চক কাগজে
চক কাগজের কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। দেখেন এখানে প্রত্যেকটা এক একটা ঘর, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, প্রত্যেকটা এক একটা ঘর। এই জন্য বলবো যে চক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে ঠিক আছে কিনা? কার? অবিচ্ছিন্ন শ্রেণী সীমার। লিখবো কি বসেছি? অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। অবিচ্ছিন্ন শ্রেণী সীমার, একটু খেয়াল করেন, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। দেখেন একটু খেয়াল করেন, ৬২.৫ থেকে ৬৭.৫ পর্যন্ত সংখ্যার পার্থক্য কত বলেন তো? সংখ্যার পার্থক্য আমরা যদি ৬৭.৫ থেকে ৬২.৫ কি বিয়োগ দিই, পাবো ৫। কত পাবো? ৫। তাহলে আমরা এখান থেকে গণি, একটু খেয়াল করেন। ১ ৬৩.৫, ৬৪.৫, ৬৫.৫, ৬৬.৫, ৬৭.৫। তার মানে আমরা কত করে ধরছি? ১ করে ধরছি। আমার সংখ্যার পার্থক্য ৫, সংখ্যার পার্থক্য ৫, আবার গড় আছে কয়টা? ৫টা। ৫ দ্বারা ৫ এর ভাগ দিলে কত হয়? ১। তার মানে আমি কয় একক করে ধরছি? ১ একক। এটাই লিখবো যে ১ একক ধরে ১ একক। এবং y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর প্রতি গড়কে, আবার লিখবো প্রতি গড়কে কিসের বলেন তো? গণসংখ্যা। কিসের? গণসংখ্যা। যেহেতু ওই বরাবর গণসংখ্যা বসাইছি, গণসংখ্যার। এবার খেয়াল করেন এখান থেকে এখান পর্যন্ত কত গড়? কয়টা? ৫টা। দর্শীয় কত? ৫। তার মানে দর্শী ৫, গড়ও ৫। ৫ দ্বারা ৫ এর ভাগ দিলে কত হয়? ১। তার মানে কত একক করে ধরছি? ১ একক করে ধরছি। গণসংখ্যার ১ একক ধরে, ১ একক ধরে কি অঙ্কন করি বলেন তো? কি অঙ্কন করছি? এটা আয়তলেখ। জাস্ট এখানে লিখে দিব আয়তলেখ অঙ্কন করি। এবং শেষে একটু লেখা লিখতে হবে, এই যে এখান থেকে ও থেকে একটু পর্যন্ত এভাবে একটু বাঁকা বাঁকা দিয়ে আপনি বক্ররেখা দিয়ে এখানে এভাবে দিয়ে দিবেন, এবং এটাকে বাংলা চিহ্ন হিসেবে চিনি আমরা। বলবো যে ও থেকে ৬২.৫ পর্যন্ত। হ্যাঁ, ও থেকে কত বলেন তো? ৬২.৫ পর্যন্ত কি দিছি? এটা কি চিহ্ন বলছি? বাংলা চিহ্ন। বাংলা চিহ্ন দিয়ে বুঝানো হলো, দেখা যায়? বুঝানো হলো, আচ্ছা দেখা যাচ্ছে না মনে হয়। বুঝানো হলো বাকি গড়গুলো বিদ্যমান। আমি এখানে লিখলাম যেহেতু দেখা যাচ্ছে না, বাকি গড়গুলো বিদ্যমান। এখানে লাস্টে লেখাটা লিখছি ০ থেকে ও থেকে ৬২.৫ পর্যন্ত বাংলা চিহ্ন দিয়ে বুঝানো হলো বাকি গড়গুলো বিদ্যমান। শেষ। আপনার এটা কি শেষ? আয়তলেখ। এটাতে ৪ নাম্বার। আপনাদের কাছে মনে হবে যে এটা কিছুই না, আপনারা এটা অনেক আগে শিখছেন, অনেক কিছু করছেন, অনেকভাবে আপনারা করছেন, কিন্তু স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং আপনারা যে জায়গায় গিয়ে আটকে যাবেন, আপনাদের আটকে যাওয়ার জায়গা কোনটা? আপনাদের আটকে যাওয়ার জায়গা হচ্ছে এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমাতে। এবং আপনাদের আরেকটা আটকে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এই যে এখানে এই লেখাটাতে। যারা এই লেখা এবং এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা পারবে তাদের জন্য এটা একদম সহজ হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে। আমি আশা করি আপনাদের বুঝাতে পারছি। সো আমরা এখন আশা করি বুঝতে পারছি। তো আপনাদের যাদের এটা স্ক্রিনশট নেওয়া প্রয়োজন তারা একটু কষ্ট করে আপনার স্ক্রিনশট নিয়ে নেন, পরে লিখে নিন। স্যার লেখাগুলো আরেকটু ক্লিয়ার করেন, আচ্ছা বোর্ডে তো আসলে আমি চাচ্ছি যে প্রত্যেকটা প্রশ্ন যাতে পুরো একটা বোর্ডে জায়গা হয়ে যায়, এজন্যই আসলে ছোট ছোট করে লিখতে হচ্ছে। এবং হচ্ছে দ্রুত যেহেতু করাচ্ছি, আপনাদেরকে লেখাগুলো হয়তো আমার একদম পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে আশা করতেছি মূল থিমটা আপনারা বুঝতে পারছেন, এবং আপনাদের বইতে যথেষ্ট পরিমাণ আছে। আপনাদের টার্গেট থাকা উচিত যে আপনারা অঙ্কটা পুরোপুরি বুঝছেন কিনা, এবং এটা বুঝতে পারলে আপনাদের আজকের লাইভ রেকর্ডটা পুরোপুরি সার্থক। আচ্ছা, তো আমাদের বড় প্রশ্ন ছিল দুইটা, আমরা অলরেডি দুইটা শেষ করে ফেলছি। শর্ট দুইটা প্রশ্ন আছে, এই দুইটা শেষ করে আমরা আজকে লাইভ শেষ করব, এবং বাকি কাজগুলো আমরা আগামীকালকে করার ট্রাই করব। বাকি কাজে থাকবে আমাদের আগামীকালকে ক্লাসে থাকবে গড়, প্রচুরক, মধ্যক এবং প্রচুরক, অজীব রেখা এবং বহুভুজ নিয়ে আমরা পরে একটু আলোচনা করব। অথবা আপনারা কিন্তু বহুভুজ নিয়ে এখানেও কাজ করতে পারেন। বহুভুজ নিয়ে কাজ করা যাবে? আচ্ছা, বহুভুজ নিয়ে কাজ করা যাবে না, এটা আমরা পরে করব, পরে একটা ক্লাসে নিব, সমস্যা নেই। আমরা একটু দেখি, আমরা এটা মুছে ফেলবো এখন।
তো অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, এখনো প্রায় 16 জন মানুষ আমাদের সাথে ক্লাস করতেছেন। লেখাগুলো ক্লিয়ার করে দেন স্যার। লেখাগুলো ক্লিয়ার, আসলে ক্লিয়ার কি দেখা যাচ্ছে না? আচ্ছা, এখানে আপনারা একটা কাজ করেন, স্ক্রিনশট দিয়ে লিখে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এরপর এটাকে একটু জুম করে লেখা ট্রাই করেন, চেষ্টা করেন আর কি। আচ্ছা, আমি চেষ্টা করব পরের থেকে একটু স্পষ্ট করে লিখতে আরো। যাক, আমি এটা মুছতেছি। স্যার, আমাদের পরের পয়েন্ট যেটা, এটা একটু খেয়াল করেন। আচ্ছা, লেখাগুলো অস্পষ্ট মনে হয়, একটু অস্পষ্ট বুঝেছে, আমি একটু বড় বড় করে লিখবো। প্রয়োজনে আপনাদের জন্য কলম চেঞ্জ করবো, সমস্যা নাই। যেটা বোল্ড আকারে আরো লেখা হয় ওইটা আমি ব্যবস্থা করবো। আমাদের নিবেশন সারণী শেষ, আয়ত লেখা শেষ, বাকি আছে কেন্দ্রীয় প্রবণতা এবং চলক। তো আমরা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নাই। আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কি? কেন্দ্রীয় প্রবণতা। তো কেন্দ্রীয় প্রবণতা মানে কি? কেন্দ্রীয় প্রবণতাটা বুঝি একটু, কেমন? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে একদম ইজি। আপনারা জানেন শীতকাল আসলে সবাই কোথায় চলে যায়? দেখবেন যে কম্বলের তলে যখন যায় তখন সবাই মাঝামাঝি থাকতে চায়, নাকি? থাকতে চায় না? এই যে মাঝামাঝি সবাই একসাথে থাকতে চাওয়া, একসাথে থাকার ইচ্ছা, ঠিক আছে কিনা, এটাকে মূলত কি বলে? কেন্দ্রীয় প্রবণতা বলে। কথা বুঝতে পারছি কিনা? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে কি মূলত আমাদের উপাত্ত সময়। আমরা তো আর মানুষ দিয়ে কাজ করতেছি না, আমরা এখানে কাজ করতেছি সংখ্যা অথবা উপাত্ত। শব্দ কয়টা? দুইটা, আরো থাকতে পারে। একটা হচ্ছে সংখ্যা, একটা হচ্ছে কি উপাত্ত। মানে উপাত্তগুলোর কেন্দ্রে, মানে ওই যে মাঝখান বরাবর পুঞ্জীভূত, অর্থাৎ একসাথে থাকার যে একটা ইচ্ছা, যে একটা প্রবণতা, ওইটাকে মূলত কেন্দ্রীয় প্রবণতা বলে। কথা বুঝে আসছি কিনা? তো এগুলা কয়টা? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টা। এরকম কয়টা জিনিস আছে? 3টা। 1 গড়, 2 মধ্যক, 3 হচ্ছে প্রচলক। তো আমি এখানে সংখ্যাটা লিখে দিচ্ছি, আপনাদের বইতে হয়তো বা আরো সুন্দরভাবে আছে, আমি সহজ করে লিখে দিচ্ছি। 1 কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে আমরা যদি উপাত্ত নিয়ে কাজ করতেছি, প্রথম শব্দটা কি আসবে তাহলে? উপাত্ত না, নাকি মানুষ? উপাত্ত। তাহলে আমরা কি বলবো? উপাত্ত, উপাত্ত সমূহের কোন দিকে বলেন তো? কেন্দ্রের মাঝামাঝি। কেন্দ্রের মাঝামাঝি পুঞ্জীভূত, পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কি বলা হয়? কেন্দ্রীয় প্রবণতা বলে। আশা করি আবার বুঝা যাচ্ছে। তো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? উপাত্ত সমূহের কেন্দ্রের, কেন্দ্রের মানে মাঝামাঝি, কেন্দ্রের মানে মাঝামাঝি, কেন্দ্রের মাঝামাঝি পুঞ্জীভূত হওয়ার। পুঞ্জীভূত মানে কি? একসাথে থাকার যে একটা ইচ্ছা, ঠিক আছে কিনা? মানে এগুলো যে একসাথে থাকে, এই জন্যই এটাকে কি বলবো আমরা? কেন্দ্রীয় প্রবণতা বলবো। স্যার সোজা কথা, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টা। কয়টা? 3টা। লিখবো, এসটা দিয়ে লিখি যেহেতু এটা আরেকটা পয়েন্ট। কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ 3টি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? মনে হবে যে এটা নিছক একটা সংখ্যা, না স্যার, এটা থেকে এমসিকিউ আসে, এটা থেকেও কি আসে? এমসিকিউ আসে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? এটা থেকে কয়ের আনসার আসে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? এটা থেকে কিসের আনসার আসে? কতে আসে, এবং এমসিকিউ তো আসে। উপাত্ত সময়ে যে মাঝামাঝি পুঞ্জীভূত হওয়ার প্রবণতা, এটাকে কি বলে? ডাইরেক্ট আনসার কি? কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টা? 3টা। 1 নাম্বার গড়, 1 নাম্বার কি? গড়, 2 নাম্বার মধ্যক, 3 নাম্বার প্রচুরক। কথা কি বুঝতে পারছি কিনা? 1 গড়, 2 মধ্যক, 3 প্রচুরক। আমরা আগামীকালকে গড়, মধ্যক, প্রচুরক এই 3টা করব। করলে আপনারা দেখবেন তিনটার মান প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি। কেন কাছাকাছি হবে? ওই যে তারা একসাথে থাকতে চায়, এই প্রবণতা এখানে আপনারা ফুটে উঠবে। আপনারা তখন দেখতে পাবেন যখন আমরা গড় করব, মধ্য করব, প্রচুরক করব। তা আগামীকালকে যখন করব তখন আপনাদের এটা বুঝিয়ে দিব
এর সাথে আমরা আশা করি বুঝতে পারছি এটা আমাদের 2 নাম্বারের জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 5 স্টারের মতো একটা অংশ, মানে এখানে এই অংশটা। এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আশা করতেছি ইনশাআল্লাহ আপনাদের এই যে প্রি টেস্ট আছে, তারপরে টেস্ট পরীক্ষা আছে, তারপরে হচ্ছে আপনাদের হচ্ছে সেন্টার পরীক্ষা আছে, তিনটা পরীক্ষার মধ্যে অন্তত কোনো না কোনো জায়গায় ইনশাআল্লাহ এই কয়েকটা লেখা থেকে আপনারা একটা না একটা প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ, আমি আশা করতেছি। এবার আসেন পরবর্তী টপিক। পরবর্তী টপিক কি? আচ্ছা, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যারা লিখতেছেন স্ক্রিনশট দিয়ে রাখুন। তো এবার আমরা চলে যাব আমাদের পরের টপিকে। আমাদের পরের টপিকটা হচ্ছে চলক। আমরা আজকে চলকটা বুঝে আমাদের ক্লাস আপাতত ক্লোজ করব। একটু সবাই মনোযোগ দেন। আমরা আজকে করব লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে আমরা চলক করব। তো চলকের ক্ষেত্রে একটু খেয়াল করেন, চলক কি একটু বলি। চলক মানে এই যে একটু আগে সংখ্যাগুলো লিখছি, মনে করেন 23, 24, 29, ঠিক আছে কিনা, 31 অথবা 101 অথবা 502, এগুলো এক একটা চলক, মানে প্রত্যেকটা সংখ্যা এক একটা চলক। তাহলে আমরা কি বুঝলাম? সংখ্যা বলে, উপাত্ত বলে, আবার এগুলাকে কি বলতে পারে? চলকও বলতে পারে। তাহলে এগুলোর নাম কয়টা? 3টা। আপাতত 3টে শিখলাম আর কি, এই জন্য বললাম 3টা। একটা হচ্ছে সংখ্যাও বলতে পারি, আরেকটা হচ্ছে উপাত্ত বলতে পারি, চলকও বলতে পারি। যখন যেটা আমার মন চাবে বা যেটা আমার প্রশ্ন বলে দিবে তখন এটা ইউজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যে কাজটা করব সেটা একটু খেয়াল করেন। দেখেন এই যে চলক, চলক হচ্ছে 2 প্রকার। চলক হচ্ছে চলক 2 প্রকার। চলক 2 প্রকার। এক হচ্ছে বিচ্ছিন্ন চলক, এক হচ্ছে বিচ্ছিন্ন চলক, 2 হচ্ছে অবিচ্ছিন্ন চলক। 1 বিচ্ছিন্ন চলক, 2 অবিচ্ছিন্ন চলক। 1 হচ্ছে বিচ্ছিন্ন চলক, 2 হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তো এর ফাঁকে আমি এটা একদম ক্লিয়ার করে দিব এটা কি। এর ফাঁকে আমাদের এই লাইভ ক্লাসে যারা যুক্ত আছেন তারা কষ্ট করে আমাদের একটা গ্রুপ আছে এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে হক কেয়ারস। আপনারা কষ্ট করে ওখানে একটু জয়েন হয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হক কেয়ারস। তো হক কেয়ারস লিখে সার্চ দিলে আপনারা আসলে এটা পেয়ে যাবেন। হক কেয়ারস এভাবেই লেখা আছে, এভাবে লিখে সার্চ দিলে আপনারা ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সকল ক্লাস ওখানে হচ্ছে আপলোড দিব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু ফেসবুক 1 মাস পরে ডিলিট করে দিবে, 1 মাস পরে ডিলিট করে দিবে নিজেই। তো আমি এই ক্লাসটা ডাউনলোড করে আমি হচ্ছে ইউটিউবে দিয়ে দিব। আপনারা যারা চাওয়ার ইচ্ছা আছে তারা ওখান থেকে দেখে নিতে পারবেন খুব ইজি। তো স্যার যেটা বলতেছিলাম একটু খেয়াল করেন। চলক কয় প্রকার? 2 প্রকার। একটা বিচ্ছিন্ন চলক আর একটা অবিচ্ছিন্ন চলক। সবাই একসাথে বলতে হবে। একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তো এই চলকগুলোর ক্ষেত্রে আমরা এখন খেয়াল করব, একটু মনোযোগ দেন। বিচ্ছিন্ন মানে কি? সমস্যা হচ্ছে? আচ্ছা, তো আমরা একটু খেয়াল করি। এখানে আমরা চলক শিখব। চলক কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। স্যার 1 নাম্বার আসি। বিচ্ছিন্ন চলক কি? সোজা ভাষায় বিচ্ছিন্ন চলক হচ্ছে পূর্ণ সংখ্যা। বিচ্ছিন্ন চলক কি? পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন পূর্ণ সংখ্যা কি? এটাই তো প্রশ্ন। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে যেগুলা পুরোপুরি সংখ্যা। যেমন মনে করেন যে 2, মনে করেন যে 100, মনে করেন যে 200, মনে করেন যে 300, ঠিক আছে কিনা, যেখানে দশমিক থাকবে না এবং বাক চিহ্ন থাকবে না। আমি আবার বলতেছি, যেগুলোতে দশমিক থাকবে না এবং বাক চিহ্ন থাকবে না সেগুলোকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। তাহলে পূর্ণ সংখ্যা কি হইতে পারে বলেন? পূর্ণ সংখ্যা নরমালি আমাদের যেমন মনে করেন যে 2 হইতে পারে, এই যে এখানে লিখলাম 23 হইতে পারে, তারপরে 24 হইতে পারে, এগুলো সব পূর্ণ সংখ্যা। তার মানে পৃথিবীতে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলো পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক। মনে করেন আপনাকে বললো যে গড় কি বিচ্ছিন্ন চলক নাকি অবিচ্ছিন্ন চলক? আচ্ছা, গড় কি কখনো দশমিক হয়? আমরা কি কখনো ছোট গড় কি আমরা এভাবে বলি যে 0.1 গড়, 0.5 গড়? কখনোই আমরা এভাবে বলি না। আমরা কি বলি? যেটা দশমিক সেটাকে আমরা দশমিক বলি, কিন্তু গড় কখনো দশমিক হয় না। হয় না। এরপর মনে করেন যে এখানে মানুষ আছে ধরেন 10 জন। তো মানুষ কি কখনো দশমিক হয়? মনে করেন তার হাত নাই, পা নাই, কিছুই নাই, শুধু শরীর আছে, এরকম অসংখ্য মানুষ আছে।
তো এরা কি পুরোপুরি এরা মানুষ না? আমরা কি বলি এখানে 10.5 জন মানুষ আছে যে ওর হাত নাই এবং পা নাই, এই জন্য কি 10.5 হয়ে গেছে? কখনোই 10.5 হয় না। তারা পুরোপুরি একটাই মানুষ। তার মানে কি যেগুলা দশমিক হওয়ার কোনো চান্স নাই সেগুলোকে আমরা বলবো কি বিচ্ছিন্ন চলক। মনে করেন যে এখানে এই যে লাইটটা, এই ফাঁকাটা, এখানে কয়টা আছে বলেন তো? একটা। এরকম যদি 10টা আনি কয়টা হবে? 10টা হবে। কিন্তু এই ফাঁকাটা কি 10.5 হওয়ার সম্ভাবনা আছে? 0.7 হওয়ার সম্ভাবনা আছে? কখনোই নাই। সেম ভাবে এই কলমটা আপনাদের এভাবে উদাহরণ আসবে, বলবো যে কলম কি ধরনের চলক, কলম কি ধরনের চলক, তখন আপনাদের বলতে হবে কলম হচ্ছে বিচ্ছিন্ন চলক, কারণ কলম কখনো দশমিক হয় না। আমি বুঝতে পারছি। তার মানে কি বিচ্ছিন্ন চলক কি? যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলোকে কি বলবো? বিচ্ছিন্ন চলক। এবার অবশ্যই প্রশ্ন আসে স্যার অবিচ্ছিন্ন চলক কি? সোজা ভাষা, যেগুলো দশমিক হওয়ার চান্স আছে অথবা দশমিক। চান্স আছে কেন বললাম এটাও বলতেছি একটু আগে। 2 নাম্বার কি বললাম বলেন তো? অবিচ্ছিন্ন চলক। তো অবিচ্ছিন্ন চলক কি বলছি? দশমিক থাকতে পারে, দশমিক থাকতে পারে। এখন দশমিক থাকতে পারে মানে কি? মনে করেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনার উচ্চতা কত, তা আপনি মনে করেন যে আপনার উচ্চতাটা বললেন 5 ফিট 2 ইঞ্চি। কত বললেন? 5 ফিট 2 ইঞ্চি। তার মানে 5 ফিট পর্যন্ত একটা স্তর, এই স্তরের পরে আরো দশমিকের পরে কিছু একটা আছে। 2 ইঞ্চি মানে দশমিকের পরে আরো কিছু একটা আছে। কথাই বুঝতে পারছি কিনা? তার মানে কি দশমিকের পরে অবশ্যই কিছু আছে। এই দশমিকের পরে কিছু থাকা মানেই সেটা কি হয়ে যাবে? অবিচ্ছিন্ন চলক। মনে করেন যে আপনাকে জিজ্ঞেস করলো কেউ আপনার ওজন কত, আমরা এক্স্যাক্টলি যে 50 কেজি হই, 55 কেজি, বিষয়টা এমন না। অনেক সময় 55.5 কেজি হইতে পারে কিনা? অনেক সময় 2.5 কেজি হয়। আলু যখন আমরা মাপি 2.5 কেজি হয়, 2 কেজি হয়, 3 কেজি হয়। মাছ যখন মাপি 5 কেজি হয়, 5.5 কেজি হইতে পারে। তার মানে কি এই যে মাপযোগ ওজন এগুলা কি বলেন তো? এগুলো হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন চলক। তার মানে অবিচ্ছিন্ন চলক কি হইতে পারে? ওজন। বয়স, আপনার বয়স যদি আজকে কারো বার্থডে থাকে তাহলে হয়তো তার মনে করেন যে 13, 14, 15 এরকম বছর থাকবে। কিন্তু বার্থডে ধরেন 2 দিন আগে গেছে, তাহলে তার বয়স হবে কত? 13 বছর 2 দিন। তার মানে 13 বছর পরে আর কিছু আছে, আছে মানে দশমিক। আমি কথা বুঝতে পারছি কিনা? তার মানে কি আমাদের বয়সও কি হইতে পারে বলেন তো? বয়সও আমাদের অবিচ্ছিন্ন হইতে পারে। এরপরে যেটা বলছিলাম ওজন, বয়স, উচ্চতা কি হইতে পারে? উচ্চতা। এরপরে আবার ধরেন আপনাদের পরীক্ষা নাম্বার দেয়, পরীক্ষা কত নাম্বার দেয়? অনেক সময় স্যাররা দশমিকও দেয়। আপনার যদি ভুল হয় স্যারদের এগুলো লেখা থাকে যে কোনটাতে কত নাম্বার দিবে। দশমিক থাকলে কি হবে? অবশ্যই সেটা কি হয়ে যাবে? আমাদের অবিচ্ছিন্ন চলক হয়ে যাবে। অর্থাৎ যতগুলা সংখ্যা দশমিক হওয়ার চান্স আছে সেগুলাই আমাদের কি হবে বলেন তো? অবিচ্ছিন্ন চলক। আর যেগুলো দশমিক হওয়ার চান্স নাই সেগুলোই হবে কি আমাদের বিচ্ছিন্ন চলক। আশা করি আপনাদের বুঝতে পারছি। তো ওকে, আপনারা যারা আর কোনো প্রশ্ন করতে চান তারা চাইলে প্রশ্ন করতে পারেন। ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন, আমি ইনশাআল্লাহ জবাব দিব। আগামীকালকে আমাদের টপিক থাকবে গড়, মধ্যক, প্রচুরক। বলে রাখি আপনাদের এই তিনটা থেকে ইনশাআল্লাহ অন্তত মিনিমাম 8 নাম্বার কমন থাকবে আশা করতেছি ইনশাআল্লাহ। এবং আমরা আজকে যেটা করছি এখান থেকে অন্তত প্রায় হয়তোবা 7, 8 অথবা থাকলে 10ও থাকতে পারে, কিন্তু আগামীকালকে আমাদের 8 থাকবে ইনশাআল্লাহ, আমরা এটা আশা করতেই পারি। এটা হচ্ছে সৃজনশীল এমসিকিউ তে আমাদের এটা গুরুত্বপূর্ণ, এবং কি ধরনের এমসিকিউ আসবে সেটা আমরা আগামীকালকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আশা করতেছি আপনাদের আর কোথাও সমস্যা হবে না। তো আগামীকালকে ক্লাস নিব কিনা, যারা অ্যাটেন্ড আছেন তারা একটু জানান নিব কিনা। আগামীকালকে আমরা সেম টাইমে ক্লাস শুরু করব। তো কেউ যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর প্রশ্ন না থাকলে আমরা আজকের মতো লাইভ এখানে শেষ করব। বেশিক্ষণ সময় নিব না, আমরা বরাবর 1 ঘন্টার ক্লাস নিব। আমরা 1 ঘন্টাতে কভার দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমি একটু আমার মেইন ক্যামেরাতে দেখি যে কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাইতে পারেন, না জানাইলে আমি ক্লাস। আচ্ছা, আগামীকাল কয়টায় লাইভে আসবেন? আগামীকাল হচ্ছে আমি আগের টাইমে 6:50 আসবো। 6:50 সবাই থাকবেন, অবশ্যই 6:50 থাকবেন। এবং আগামী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্য গুরুত্বপূর্ণ। আগামী ক্লাসটা একদম বেসিক ধরে বুঝিয়ে দিব, আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন, ঠিক আছে? যেহেতু কোনো প্রশ্ন নাই আমরা আপাতত আমাদের ক্লাসটা স্থগিত করতেছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এত কিছুর পরেও আপনারা ক্লাসে সুন্দরভাবে অ্যাটেন্ড করেছেন, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো লাইভ শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।